সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে আমাদের পরীক্ষার আর বেশি সময় নাই। আমাদের স্পিডে পড়ালেখা করতে হবে, ব্যাপক স্পিডে পড়ালেখা করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই একটু হাজিরা দেন। সবাই কেমন আছেন? বিভিন্ন জটিলতা, সাংসারিক ঝামেলা, বিভিন্ন ডিউটির প্রেশার, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টাল যে কোনো কিছু, মানসিক প্রেশার, মন ভালো নেই, যত কিছু হোক না কেন, পড়ালেখার সাথে কোনো অজুহাত চলবে না। পড়ালেখা করতেই হবে, যত কিছুর মধ্যে হোক। আপনি এরকম যদি সব কিছুর মধ্যেও পড়ালেখা চালাই যেতে পারেন, তারপর যখন আপনি প্রমোশনটা পাবেন, তখন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে। আমি বলছিলাম 5ই আগস্টে যখন যেটা হইল, তার পরের দিন 6ই আগস্ট, পরের দিনই কিন্তু আমি আবার বই পড়া শুরু করছি। ব্যারাকে তো সবাই অবাক, সরকার নাই, পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, পুলিশ বাহিনী থাকে কিনা নিশ্চয়তা নাই, সন্দেহ আছে, এ আবার বই পড়ে কেন? তো আমি কিন্তু ওই সময়ে বই পড়ছি। আপনি কোনো অজুহাত দাঁড় করাবেন না পড়ালেখার ক্ষেত্রে। আমার মন ভালো নাই, হঠাৎ মনটা ভালো নাই, বিভিন্ন মানসিক প্রেশার আছে, ঠিক আছে, এই সমস্যা ওই সমস্যা, ডিউটির চাপ, এখন আর পারি না, ছেলে মেয়ে আছে, নো এক্সকিউজ। আর মাত্র 4 মাস, একটু কষ্ট করেন সবাই। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা পড়েছিলাম, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। একদিনে সর্বোচ্চ কত ঘন্টা পড়ার রেকর্ড আছে আপনার? একদিনে আছে, ওরকম তো আসলে বলা যায় না যে 12 ঘন্টা আছে। 12 ঘন্টা এই, তবে 6 ঘন্টার নিচে আমি কোনোদিন পড়ি নাই, মানে পরীক্ষার আগে 6 ঘন্টার নিচে একদিনও পড়ি নাই। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, যে সম্পত্তিটা দখল করা বা ভোগ করার অধিকার আমার নাই, অন্য একজনের সম্পত্তি আমার ভোগ করার অধিকার নাই, সেটা যদি আমি ভোগ করে ফেলি, তখন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আর একটা হচ্ছে মৃত্যুর পরে, কোনো ব্যক্তির মৃত্যুর পরে যদি সেই ব্যক্তির সম্পত্তি আপনি অসাধুভাবে আত্মসাৎ করেন, তাহলে হবে 404।
এবারে আপনাকে একটা জিনিস, এটা অর্থ হতে পারে, যে কোনো অলংকার হতে পারে, যে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ চুক্তি বা যে কোনো কিছু, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে এইটা আপনি আপনার কাছে একটু রাখেন, আমি চাইলে আবার দিয়ে দেবেন। বিশ্বাস করে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিশ্বাস যখন আপনি ভঙ্গ করবেন, ভঙ্গ করে সেই জিনিস নিজে ভোগ করবেন, তখন হয়ে যাবে বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। সংজ্ঞা 405, শাস্তি 406, 407, 408, 409, 7, 8, 9, 7 ছোট, 8 তারপরে হচ্ছে 9। তাই বাহক যে ড্রাইভার তিনি ছোট, তাই তার শাস্তি 407। এরপরে কেরানি বা চাকর, তার শাস্তি 408। আর সরকারি কর্মচারী, ব্যাংকার যারা আছে, তাদের শাস্তি 409। তাহলে মনে করেন একজন কোম্পানিতে বা বেসরকারি একটা চাকরি করে একজন লোক, সে যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে কত ধারা হবে, আর সরকারি চাকরি করে তার কত ধারা হবে। ক নামক ব্যক্তি, রহিম নামক এক ব্যক্তি, মনে করেন ঢাকার একটা সম্ভ্রান্ত একটা, মনে করেন বাটা কোম্পানিতে একজন কি হিসাবে আছে, একজন সেলসম্যান হিসেবে কাজ করে অথবা চাকরি করে। সে কি করলো, মালিক তাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছিল, টাকা পয়সাও দিয়েছিল, সে কি করলো, এগুলা সে মালিকের বিশ্বাস ভঙ্গ করে সেই টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। এখন এই যে রহিম, ইনি হচ্ছে একজন বেসরকারি চাকরিজীবী বা কোম্পানির একজন চাকরিজীবী, তার ক্ষেত্রে হবে কি, কেরানি বা চাকর, তার ক্ষেত্রে হবে 408 ধারা। আর যখন কোনো সরকারি কর্মচারী আসবে তখন আসবে 409 ধারা। আমি সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুঁড়ে ফেলতেছি, আপনারা প্রশ্নটা ধরবেন, তারপর অ্যান্সার করে আবার আমাকে ফেরত দিবেন। সবাই মনোযোগী হন। আমি একটা প্রশ্ন করি, দেখি কার উত্তর সঠিক হয়। মিজান নামক এক ব্যক্তি, মিজান নামক এক ভদ্রলোক ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উত্তোলন করে বরিশালের কোথায় নতুল্লাবাদ এলাকা দিয়ে বাসায় ফিরতেছিলেন। রফিক, শফিক, জব্বার নামক 3 বন্ধু মিজান সাহেবের সামনে এসে তার গতিরোধ করে এবং তাকে ছুরি দিয়ে ভয় দেখায় যাতে সে টাকাগুলো এই 3 বন্ধুকে দিয়ে দেয়। মিজান সাহেব স্বাভাবিকভাবে না দেওয়ার কারণে এক পর্যায়ে 3 বন্ধুর একজন শফিক মিজান সাহেবের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। কিছু সময় পরে মিজান সাহেব ঘটনাস্থলে মারা যায়। 3 বন্ধু টাকা নিয়ে পালিয়ে যায়। এক্ষেত্রে তাদের অপরাধ আলোচনা করুন। দণ্ডবিধির আলোকে তাদের অপরাধ আলোচনা করুন। আমি আর রিপিট করব না প্রশ্ন, দেখি আপনারা কতটুকু ব্রিলিয়ান্ট। এই প্রশ্নের উত্তর কোন কোন ধারা হবে সবাই অ্যান্সার করতে থাকেন। আজকে আমরা 2টা বিষয় পড়ব, একটা হচ্ছে চোরাই মাল, একটা হচ্ছে প্রতারণা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে চুরির সংখ্যা কিন্তু বেশি। এটা হতে পারে অফলাইনে, হতে পারে অনলাইনে, যে কোনোভাবে চুরি, অন্যের সম্পত্তি নিয়ে যাওয়া। চুরি করে যে মালটাকে চুরি করা হয়, যে মালামালটাকে, এইটা কি
এটা হচ্ছে চোরাই মাল। এটা হচ্ছে চোরাই মাল। তাহলে চোরাই মাল কি হতে পারে? একটা লোক একটা জায়গায় চুরি করলো, চুরি করে এনে মালগুলো কি করলো, তার কাছে রাখলো। তাহলে যে মালামালটা চুরি করলো এটা হবে চোরাই মাল। এবারে সে নিজের কাছেও রাখতে পারে অথবা তার আত্মীয়র বাসায়ও রাখতে পারে, রক্ষণ। এখন আত্মীয়র বাসায় রাখলে সে হয়তো জেনে শুনেও রাখতে পারে, অথবা আরেকজন লোক আছে দেখবেন অনেক এলাকায় আছে একজন লোক ফিক্স, মানে এরকম সবাই জানে যে অন্যান্য জায়গা থেকে চুরি করে মালামাল এনে চোরেরা ওর কাছে বিক্রি করে। তার মানে একটা লোক আছে যে এই চোরাই মাল কেনা বেচা করে। আর একটা লোক আছে, মনে করেন আপনি একটা মোটরসাইকেল চুরি করে আনলেন, এনে এমন একটা গ্যারেজে নিয়ে গেলেন যেখানে এই মোটরসাইকেলের পুরা বডি টডি সব কিছু চেঞ্জ করে সকালের মধ্যে মানে নতুন একটা অন্য একটা মোটরসাইকেলের মতো দেখাবে। পুরা তার যে রূপ পরিবর্তন, এই বিষয়গুলো এখন আমরা একটু ধারা আকারে শিখব। এমএসটি রিপা আক্তার, ধ্রুবরাজ, শুক্র, না আমি বুঝলাম না, মানে শম্ভু দাদা আপনার কমেন্ট দেখতে চাই, মানে এদেরকে কি আমি আটকাতে পারবো না? থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। এইটুকু সেন্স রাখলেই হবে আপনার। তাহলে বিষয়টা কি হয়েছে, দস্যুতা করতে গিয়ে খুন করা হয়েছে। দস্যুতা করতে গিয়ে যদি খুন করা হয় তখন আর দস্যুতার ধারা আসবে না, তখন খুনের শাস্তি আসবে। আর যেহেতু 3 জন ছিল তাই তাদের সাথে 34 আসবে। যাদের কাছে বই আছে দেখেন 410 ধারা, চোরাই মাল। এই চোরাই মাল বলতে শুধু চুরি করে আনা মালকেই বোঝাবে না। এই চোরাই মাল বলতে 5 ধরনের অপরাধ করে আনা মালকে বোঝাবে। 5 রকমের অপরাধ করে যে সমস্ত মালামাল আপনি অবৈধভাবে নিয়ে আসবেন, এই 5 প্রকারের সম্পত্তিকেই মালামালকেই চোরাই মাল বলবে। 5 প্রকারের। একটা হচ্ছে যে সম্পত্তি চুরি করে আনা হয়েছে, আরেকটা হচ্ছে যে সম্পত্তি দস্যুতা করে আনা হয়েছে, যে সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে আনা হয়েছে, যে সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ করে আনা হয়েছে, অর্থাৎ অবৈধভাবে যে আত্মসাৎ করে 403 ধারা মোতাবেক আনা হয়েছে, এবং যে সম্পত্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আনা হয়েছে। এই 5 প্রকারের। তাহলে 383 থেকে 89, প্রথমে ছিল 378 ধারায় চুরি, এই চুরি করে যে মাল আনা হয়েছে। তারপরে ছিল কি, অপরাধমূলক বল প্রয়োগ করে যে মাল আনা হয়েছে। তারপরে দিবেন দস্যুতা করে যে মাল আনা হয়েছে। তারপরে 403, অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করে যে মাল আনা হয়েছে। আর শেষে হয়েছে 405, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে যে মালামাল অবৈধভাবে আনা হয়েছে। এই সমস্ত মালামালকে চোরাই মাল বলা হবে। চুরি করে যে মালটা আনা হয় সেটাকে তো চোরাই মাল বলবোই, কিন্তু দস্যুতা করে যে মালটা আপনি, আপনার একটা মোবাইল ছুরির ভয় দেখাইয়া অর্থাৎ অথবা পিস্তল ঠেকাইয়া আপনার মোবাইল নিয়ে গেল, এটা তো একটা দস্যুতা। তাহলে এই যে মোবাইলটা নিয়ে গেল, এই মালামালটাকে কি বলা হবে? এটাকে আলাদাভাবে দস্যুতার মালামাল বলা হবে না। কেউ একজন, আপনি একটা সম্পত্তি রাখতে দিয়েছেন, সোনাদানা রাখতে দিয়েছেন, সে ওটা নিজে আত্মসাৎ করে অন্য কোথাও কাউকে দিয়ে দিল, তাহলে এই যে একটা মালামাল, এটাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মালামাল বলা হবে না। এই সমস্ত মালামালগুলোকে বলা হবে একটা নাম, সেটা হচ্ছে চোরাই মাল।
সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ বা ছিনিয়ে নেওয়া বা বিনা অনুমতিতে নেওয়া, এই 5টা ফর্ম আছে। একটা চুরি করে নেওয়া যায়, বলপূর্বক গ্রহণ করে নেওয়া যায়, একটা দস্যুতা করে নেওয়া যায়, একটা অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করে নেওয়া যায়, আর একটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নেওয়া যায়। এই যে কয়টা যতভাবে নেওয়া যায় সব কিছু মিলিয়ে এই মালটার নাম হবে চোরাই মাল। আশা করি বুঝতে পারছেন। তাহলে চোরাই মাল কাকে বলে, এইটার সংজ্ঞা হচ্ছে 410 ধারা। এখন অসাধুভাবে চোরাই মাল যিনি গ্রহণ করবেন, অর্থাৎ যার কাছে চোরাই মাল পাওয়া যাবে, যার কাছে চোরাই মাল পাওয়া যাবে তার শাস্তি 411 ধারা। এখন মনে করেন একজন ব্যক্তি, রহিম সাহেব এক বাড়িতে চুরি করে একটা টেলিভিশন নিয়ে আসলো। চুরি করে টেলিভিশন নিয়ে এসে মনে করেন পাশের প্রতিবেশীর ঘর থেকে রাত্রে গোপনে টেলিভিশন চুরি করে নিয়ে আসলো। আনার পরে এখন ওনার ঘরে তো রাখতে পারবে না, কারণ প্রতিবেশীরা যদি এসে দেখে ফেলে যে ওর ঘরে আমার টিভি, তাহলে কি করলো, এই রহিম সাহেব এই টিভিটা পাশের জেলায় তার এক আত্মীয়র বাড়িতে দিয়ে আসলো, যে শোনো শোনো, এই আমি তোমাদেরকে একটা টিভি গিফট করব। ও যে চুরি করে আনছে সেটা কিন্তু বলবে না, ও বলতে যে আমি তোমাদেরকে একটা বহুদিন ধরে ভাবতেছি একটা টিভি গিফট করব, একটা সেকেন্ড হ্যান্ড টিভি, এই আমি তোমাদের গিফট করলাম, এটা বলে তার আত্মীয় বাড়িতে রেখে গেল। এখন চুরি মামলা হইল, পুলিশ খুঁজতে খুঁজতে সেই টিভি সেই আত্মীয়র বাসায় পাইল। এখন এই আত্মীয় কি অপরাধী হবে? আত্মীয় অপরাধী হবে না, কারণ যদি কেউ না জেনে চোরাই মাল তার কাছে রাখে বা গ্রহণ করে বা তার কাছে যদি পাওয়া যায়, না জেনে পাওয়া গেলে সেটা, তাহলে সে এই 411 ধারার মোতাবেক শাস্তি পাবে না, কারণ সে জানা ছিল না। আর জেনে শুনে যিনি চোরাই মাল যার কাছে পাওয়া যাবে তার কাছে 411 ধারা। তাহলে চোরাই মাল পাইলাম। চোরাই মাল কি? চুরি একটা কম মানে একটা লঘু অপরাধ, মানে কম গুরুত্বপূর্ণ অপরাধ চুরি করা। কিন্তু এবার ডাকাতিটা একটা বড় ধরনের। এই ডাকাতির মালামাল যদি কারো কাছে পাওয়া যায় তাহলে 412 ধারা। চোরাই মাল পাইলে কত ধারায় শাস্তি, ডাকাতির মালামাল পাইলে কত ধারায় শাস্তি, এটা কিভাবে মনে রাখা যায়? চুরি আর ডাকাতির মধ্যে কোনটা বড়? ডাকাতি বড়, চুরি ছোট। 411 এবং 412 মধ্যে কোনটা বড় ছোট, এটার সাথে আমরা জুড়ে দিলেই আমাদের আর ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। 411 ছোট, চুরিও ছোট, তাই চোরাই মাল যদি যার কাছে পাওয়া যাবে তার শাস্তি 411। 412 বড়, তাই ডাকাতিও বড়, তাই ডাকাতির মালামাল পেলে 412 ধারায় শাস্তি। এতটুকু মনে রাখেন, আশা করি আর ভুলবেন না। তাহলে কারো নিকট যদি ডাকাতির মালামাল পাওয়া যায়, এখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? একটা গরু চুরি হইল, ঠিক আছে, এই গরু চুরি হইল, পরে গরুটা অন্য এক এলাকায় পাওয়া গেল। এখন গরুটা কি চুরি হয়েছে না ডাকাতি হয়েছে, তখন কিভাবে বুঝবেন? এই যে ডাকাতিতে কতজন, 5 বা ততোধিক ব্যক্তি, যদি প্রশ্নে উল্লেখ করে দেয়
যে 5-6 জন লোক মিলে একটা গরু চুরি করে পরে অমুক হাটে বিক্রি করে পরবর্তীতে সেই গরু অমুক জায়গায় পাওয়া যায়, তখনই কিন্তু এটা এই যে ডাকাতির মালামাল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তার শাস্তি কত ধারায়? তখন কি আপনি চোরাই মাল বলতে পারবেন? তখন কিন্তু 411 ধারা আর দেওয়া যাবে না, তখন কিন্তু 412 ধারায় চলে যাবে। তো এই যে সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। চুরিতে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, দস্যুতায় 1 থেকে 4 জন, ডাকাতিতে 5 থেকে তার উপরে। এজন্য যখনই আপনাকে প্রশ্ন করা হবে, এমসিকিউ দেওয়া হবে, আপনি সংখ্যাটা খেয়াল রাখবেন। চুরি, ডাকাতি, দস্যুতা। যদি চোরাই মাল পাওয়া যায়, ওই যে 5 ধরনের মালামাল চোরাই মাল, এই 5 ধরনের চোরাই মাল কারো কাছে পেলে 411, আর ডাকাতির মাল সেটা পাইলে 412। চুরি ডাকাতির মধ্যে চুরি ছোট, তাই 411-তে চুরির অপরাধ, চোরাই মালের অপরাধ, আর 412 বড়, তাই 412-তে ডাকাতির মালামাল পেলে তার অপরাধ। এটা হচ্ছে যার কাছে এই মালামালটা পাওয়া যাবে তিনি অপরাধী। আবার ওই যে ফ্যাক্ট, একজনের চুরি করে বা ডাকাতি করে সেই মালামাল তার আত্মীয়র বাসায় রেখে গেল, সে যে চুরি অথবা ডাকাতি করে মালামাল এনে রেখেছে সেটা যদি সে না বলে, যারা রেখে দিয়েছে মালামাল যে বাসায় তারা যদি না জানে যেটা চোরাই বা ডাকাতির মালামাল, তখন তাদেরকে এটা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 103 ধারা মোতাবেক তাদেরকে প্রমাণ করতে হবে। নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব 103 ধারা, সেটা আমরা পড়ব। তখন তাকে প্রমাণ করতে হবে যে এই মালামাল ঠিক আছে আমার কাছে আপনি পাইছেন, কিন্তু এটা আমি জানতাম না যে এটা চোরাই বা আমার আত্মীয় স্বজন বলে গেছে, আর যে আত্মীয় আমাকে দিয়ে গেছে আমরা তো আরো খুশি হয়েছি। সে বলছে দীর্ঘদিন নাকি আমাদের একটা টিভি গিফট করবে, তো এখন তার হাতে টাকা হয়েছে, তাই তাও একটা সেকেন্ড হ্যান্ড টিভি গিফট করে গিয়েছে। রিপা আক্তারের বাসায় টিভি নাই, সে একটু টিভি দেখা পছন্দ করে, স্টার জলসা পছন্দ করে, কিন্তু টিভি নাই। তার মামা একদিন জানতে পারছে যে রিপা খুব টিভির জন্য কেমন কেমন করতেছে, মানে বলতেছে। তো রিপাকে তার মা বলল সমস্যা নাই, আমি তোমাকে একটা টিভি গিফট করব শীঘ্রই। কিন্তু এইভাবে রিপার মামা এসে রিপাকে টিভিটা গিফট করলো। পরবর্তীতে পুলিশ আসলো 1 সপ্তাহ পরে, বলছে এই টিভি তো কি চুরি করে আনা হয়েছে। তখন রিপাকে সাক্ষ্য আইনের 103 ধারা মোতাবেক প্রমাণ করতে হবে যে এটা চোরাই মাল হিসাবে আমি জানতাম না। এগুলা বারবার বলার কারণ আপনাকে বিভিন্নভাবে কৌশলে এমসিকিউ দেওয়া হবে, আপনি আবার ওই ভুলভাল দিবেন না। তাহলে চোরাই মালের সংজ্ঞা 410। চোরাই মাল যদি কারো কাছে পাওয়া যায়, জেনে শুনে যদি কোনো ব্যক্তি চোরাই মাল কাছে রাখে তাহলে 411। জেনে শুনে যদি কোনো ব্যক্তি চোরাই ডাকাতির মালামাল রাখে তাহলে 412। এবার একটা লোক আছে অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে। অনেক বড় বড় বাজারে মনে করেন একজন স্বর্ণকার আছে। এই স্বর্ণকার কি করে, আশেপাশে থেকে যত চোর ডাকাতরা ওই যে স্বর্ণ চুরি করে আনে, মনে করেন কয়েকটা চোর স্বর্ণ চুরি করে আনছে, আর এটা কি তাদের কাছে রেখে দিবে? ওটা তো বিক্রি করতে হবে। স্বর্ণ বেচা কিনার নিয়ম হচ্ছে মেমো দিতে হয় বা অথবা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তারপর বিক্রি করতে হয়। আপনি চাইলেই কিন্তু অনেকগুলো স্বর্ণ বিক্রি করতে পারবেন না, এটা কিন্তু রুলসে নাই। কিন্তু একটা লোক আছে সিল মারা, ও চোর ডাকাতদের সাথে ওর কানেকশন,
এই যত আশেপাশে চুরি ডাকাতি হয়, স্বর্ণ চুরি হয়, এই সব স্বর্ণ ও কিনে রাখে, সব স্বর্ণ ও কিনে রাখে। এবং ও আবার অন্যের কাছে বিক্রি করে দেয়। ও বরিশাল বসে কিনে রাখে, ওর দোকান বরিশালে, কিন্তু ও আবার ঢাকা অন্য আবার এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয়। তাহলে এই যে অভ্যাসগতভাবে যে লোক এই চোরাই মাল ক্রয় করে রাখে অথবা বিক্রয় করে দেয়, যে ব্যক্তি জেনে শুনে চোরাই মাল গ্রহণ করে বা ক্রয় বিক্রয় করে, তার শাস্তি 413। অর্থাৎ জানে যে এইটা চোরাই মাল, বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও যদি সেটা কেনা বেচা করে, তাহলে তার শাস্তি 413। আরেকটা ধারা 414, চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা। চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা। ওই যে বলছিলাম, আপনি একটা মোটরসাইকেল চুরি করলেন, এখন এই মোটরসাইকেল তো রাস্তায় চালাইলে আপনি ধরা পড়বেন, তা আপনার একটা পরিচিত গ্যারেজ আছে, ওখানে নিয়ে গেলেন। ওরা কি করে, গাড়ির বিভিন্ন শেড খুলে, তারপর বক্স খুলে বিভিন্নভাবে নতুন বক্স শেড লাগাই দিয়ে এমনভাবে লাইটিং টাইটিং করে, এটা যে চোরাই গাড়িটা এটা বোঝাই যাবে না। তাহলে গাড়ির নেম প্লেট চেঞ্জ করে দিল, পার্টস চেঞ্জ করে দিল, ইঞ্জিন চেঞ্জ করে দিল, নতুন করে কালার করলো। গাড়িটা ছিল কালো কালারের, এবার সে ব্লু কালার করে দিল, এখন তার গাড়ি চেনা যাবে না। তাহলে এই যে চোরাই মালটাকে, অর্থাৎ একদম চেঞ্জ করে ফেলা বা গোপন করার ব্যাপারে যিনি সহায়তা করবে, অর্থাৎ চুরি ডাকাতির মালামালগুলোকে যিনি গোপন করার ব্যাপারে সহায়তা করবে, তার শাস্তি 414। আপনি একটা মালামাল চুরি করলেন, যে কোনো একটা দামি একটা মালামাল চুরি করে আনলেন, আনার পরে আপনার এক আত্মীয়কে বললেন যে তুই একটু হাইড করে রাখ, কিছুদিনের জন্য গোপন করে রাখ, বা তোর কাছে রাখ, এটা যেন কেউ না জানতে পারে। তাহলে এই যে আত্মীয় এই চোরাই মালটাকে গোপন করে রাখলো, সহায়তা করলো, গোপন করে রাখার জন্য সহায়তা করলো, তাহলে তার শাস্তি হবে 414 ধারা। চোরাই মালের সংজ্ঞা 410। চোরাই মাল যার কাছে পাওয়া যাবে 411, ডাকাতির মাল যার কাছে পাওয়া যাবে 412, আর এই অভ্যাসগতভাবে চুরি ডাকাতির মালামাল যে লোক বেচা কেনা করে তার 413, আর এই চুরি ডাকাতির মাল গোপন করে রাখার জন্য বা চুরি ডাকাতির মালকে মডিফাই করবে যাতে কেউ চিনতে না পারে, এই কাজে যে সহায়তা করবে তার শাস্তি 414। এই চোরাই মালের পার্ট আমাদের শেষ, 410 থেকে 14। সুব্রত কুমার দাদা বলছে, একদিনে সর্বোচ্চ কত ঘন্টা পড়ার রেকর্ড আছে? সুব্রত দাদা, আপনি থাকেন 5 তলাতে, আমি থাকি 4 তলাতে। আপনি 2টা সিঁড়ি বেয়ে নিচে নামলেই আমার দেখা পাবেন, অথবা আমি 2টা সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আপনার দেখা পাবো। আমরা তারপর ফেস টু ফেস এইটা আলোচনা করব সামনাসামনি। আমরা যদি এখানে বলে দেই তাহলে সবাই জেনে যাবে। তাহলে চোরাই মালের বিষয়টা হালকা করে সবাই মুখস্থ করে ফেলবেন, হালকা একদম। আজকে আর কয়টা 3টা ধারা পড়ি আমরা, তারপর ক্লাস শেষ করব। প্রতারণা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রতারণাটা আমাদের বুঝতে হবে। প্রতারণা কাকে বলে? অনেকে আছে ছদ্মবেশ, অপরের রূপ ধারণ করে প্রতারণা করে, অনেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে।
খুব সংক্ষেপে শর্টকাটে বুঝাই দেব, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই প্রতারণার চ্যাপ্টারটা কিন্তু একটু জটিল মনে হয়। সবাইকে একটা প্রশ্ন করি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। দাদা, আপনি বলছেন মালামাল দেখে বোঝার কথা বলছি, কোনটা চুরির মাল কোনটা ডাকাতির মাল। দাদা, এটা মালামাল নয়। আপনি যখন, এটা হচ্ছে মামলার উপর নির্ভর করে। যখন চুরি মামলা করা হবে, সেই চুরি মামলা করা হইলে পর মামলার যে তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করবে কত ধারায়, তল্লাশি করবে কত ধারায়, ওই যে 96 থেকে 100। চোরাই মাল কত ধারায়, 98 ধারায় আছে চোরাই মাল। চোরাই মাল তল্লাশি উদ্দেশ্যে তল্লাশি পরোয়ানা নিয়ে তল্লাশি করবে, 102(3) ফলো করবে, অথবা 165-66-তে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি করে চুরি মামলা রুজু হয়েছে, চুরি মামলার তল্লাশি করে যে মাল উদ্ধার করবে সেইটা চোরাই মাল। আর যদি ডাকাতির মামলা হয়, কারণ বাদী এসে বলল স্যার আমাদের প্রায় 10-12 জন লোক অথবা 5-6 জন লোক ছিল, তা আমাদের ঘরে ঢুকে আমাদেরকে ভয়ভীতি দেখাই এইভাবে ডাকাতি করে গেছে, তাহলে হবে ডাকাতির মামলা। তো যে মামলা হবে সেই মামলার তদন্তকারী কর্মকর্তা সেই মামলা মোতাবেক যে মালামাল উদ্ধার করবে, তাহলে সেইটা সেই মালামাল হিসেবে গণ্য হবে। চুরি মামলার ক্ষেত্রে তল্লাশি করে যে মাল পাওয়া যাবে সেটা চোরাই মাল, 411 যার কাছে পাবে। আবার ডাকাতি মামলা রুজু হইলে সেই মামলার মূলে যখন তল্লাশি করে সেই মালামাল উদ্ধার হবে সেটা হবে ডাকাতির মালামাল, তাহলে তার যার কাছে পাওয়া যাবে তার হচ্ছে 412। আশা করি বুঝতে পারছেন। মোহাম্মদ মিলন মিয়া খুবই স্মার্ট, দক্ষ, কৌশলী, আধুনিক একজন খুবই ভালো মনের একজন চোর। মোহাম্মদ মিলন মিয়া একজন আধুনিক, দক্ষ, স্মার্ট, খুবই ভালো মনের একজন চোর। তিনি আক্কাস নামক এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে, রাতের বেলা প্রবেশ করে কি করলো, তার ঘর থেকে তার স্ত্রীর স্বর্ণের একজোড়া কানের দুল চুরি করলো। চুরি করার পর উক্ত কানের দুল, একজোড়া কানের দুল ফয়েজ নামক একজন ব্যক্তির কাছে, অর্থাৎ ফয়েজ নামক একজন স্বর্ণকারের কাছে তিনি বিক্রি করে দিয়েছে। মামলা রুজুর পরে উক্ত কানের দুল সেই ফয়েজ নামক ব্যক্তির কাছে পাওয়া গিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র ফয়েজ নামক ব্যক্তির অপরাধ দণ্ডবিধির আলোকে আলোচনা করুন। ছোট্ট প্রশ্ন, সবাই আনসার করেন। প্রতারণা, চিটিং, প্রতারণাটা আসলে কি? এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ফাঁকি দেবে, ফাঁকি দিয়ে প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কোনো সম্পত্তি আদায় করবে অথবা সম্পত্তি দিতে প্ররোচিত করবে। ফাঁকি দিয়ে কোনো তথ্য গোপন করবে অথবা একজন আরেকজনকে ভুল বুঝাবে
এবং যাকে ভুল বোঝানো হচ্ছে তিনি স্বেচ্ছায় কোনো কিছু প্রদান করবে। অর্থাৎ প্রতারণার আরেকটা নাম হচ্ছে ফাঁকি দেওয়া, ফাঁকিবাজি। প্রতারণা হচ্ছে একটা ফাঁকিবাজি করা, ভুলভাল বুঝিয়ে প্রতারণা করে অসৎ উদ্দেশ্যে কোনো কিছু আদায় করবে, কোনো তথ্য গোপন করে আদায় করবে। একজনকে, একটা মেয়েকে বলল, একটা কি বলে, একজন মনে করেন 15 বছরের একটা মেয়েকে বলল, তার মা বাবাকে বলল যে তোমার মেয়েটা তো বড় হয়ে গেছে, সৌদি আরবে খুব ভালো একটা চাকরি আছে, ওকে আমার কাছে দাও, আমি ওকে সৌদি আরব নিয়ে যাই বা ওকে পাঠাই দেই। এই যে একটা ভুলভাল তথ্য দিয়ে অসাধু উদ্দেশ্যে তাকে কি বিক্রি করে দেওয়ার ধান্দা, এইটা যদি করে তাহলে এটা প্রতারণা। আপনারা সবাই একটু প্রশ্নটার উত্তর করেন। সুব্রত রয়, সুব্রত কুমার দাদা, আপনার অ্যান্সার হয় নাই, রিপা আক্তার হয় নাই। তোমরা আসলে মনোযোগ দাও না পড়ালেখায়। তাহলে এই যে মিস্টার ফয়েজ, তিনি চোরাই মালটা কিনে রাখছে, এমনি এমনি রাখে নাই। তাহলে এই যে চোরাই মাল যে অভ্যাসগতভাবে ক্রয় বিক্রয় করে, তার শাস্তি কত ধারা? তার শাস্তি কত ধারা? আমি শুধু বলছি, শুধুমাত্র ফয়েজ নামক ব্যক্তির অপরাধের দায়বদ্ধতা, অর্থাৎ অপরাধ আলোচনা করুন। রিপা আক্তার, এটা আপনি নোটে লিখতে পারেন যে নোট ফয়েজ, এক্ষেত্রে ফয়েজ যদি না জানে যে এটা চোরাই মাল ছিল, এটা যদি না জানে তাহলে সে অপরাধ থেকে রেহাই পাবে। কিন্তু প্রশ্নটা এমনভাবে করা হয়েছে ফয়েজের অপরাধ আছে, তাহলে অভ্যাসগতভাবে চোরাই মাল কেনা বেচা কে করে? একজনের কাছে রাখা এটা এক জিনিস, আপনি চুরি করে আপনার কাছে মালটা রাখলেন, তাহলে আপনি চোরাই মাল গ্রহণ বা রক্ষণ করলেন 411। আপনি চুরি করে আপনার আত্মীয়র বাসায় চোরাই মালটা রাখলেন, তাহলে আত্মীয়র বাসায় পাওয়া গেল, সে কিন্তু কিনে রাখে নাই, এমনিই রাখছে, তাহলে তারও 411। ডাকাতির মালামাল হলে 412। কিন্তু আমি বলছি ফয়েজ নামক এক স্বর্ণকার তিনি কিনে রাখছে, তাই অভ্যাসগতভাবে এই যারা কেনা বেচা করে চোরাই মাল, তারা হচ্ছে 413 ধারা। সুব্রত, আরিয়ান শুভ্র, থ্যাংক ইউ। দীপা রয়, চমৎকার, ব্রিলিয়ান্ট। সো উই হ্যাভ টু মাইন্ড, আমাদের আরো খেয়াল রাখতে হবে, ঠিক আছে, বুঝতে হবে। একজন বলে আমার সাথে ও প্রতারণা করছে, চিটিং করছে। চিটিংটা আসলে কি? মানে আমাকে ও ফাঁকি দিয়েছে। বরিশাল সদরের বিবির পুকুর পাড়ে বেশ কয়েকটা শোরুম আছে, পোশাকের শোরুম আছে, জুতার শোরুম আছে। মাঝে মাঝে এগুলো দেখবেন আপ টু 50% ডিসকাউন্ট, 50% পর্যন্ত ডিসকাউন্ট। এখন এরা কি করলো, এই যে জিনিসটার যে দাম সেইটার ডাবল দাম লিখে তারপর 50% ডিসকাউন্ট দিচ্ছে, প্রতারণা করতেছে। অথবা একটা জিনিসের ইম্পোর্ট হয়ে আসছে, যে জিনিসটার দাম ওর উপরে নতুন করে আবার নিজেরা ট্যাগ বসাইছে, দাম জিনিসটার 1000 টাকা, কিন্তু এরা নিজেরা ট্যাগ লাগাইলো নতুন করে 1500 টাকা। তাহলে এইটার উদ্দেশ্যটা কি? এরা এমন একটা কাজ করতেছে যাতে যে ক্রেতা, আপনি ভুল বুঝবেন, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝাইয়া আপনি কিন্তু স্বেচ্ছায় ওই জিনিসটা কিনবেন, মানে বেশি টাকা আপনি দিচ্ছেন। তাহলে এই যে টাকাটা সে নিচ্ছে সেটা হবে প্রতারণা করে নিচ্ছে, আপনাকে ভুল বুঝাইয়া নিচ্ছে, আপনাকে ফাঁকি দিয়ে নিচ্ছে। তাই প্রতারণা বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি
অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে বা প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কোনো সম্পত্তি আদায় করে বা সম্পত্তিটা দিতে প্ররোচিত করে, অর্থাৎ এমন কিছু সে করলো আপনি স্বেচ্ছায় ওই বেশি দামটা দিয়ে দেবেন আপনাকে ফাঁকি দেওয়ার জন্য, বা ভুল বুঝাইয়ে আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থটা নিচ্ছে, এটা হচ্ছে প্রতারণা, চিটিং। 415 প্রতারণার সংজ্ঞা, 417 প্রতারণার শাস্তি। 417 হচ্ছে প্রতারণার শাস্তি। 416 ধারা অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। একজনে আমাদের বিকাশ নগদ থেকে ফোন আসে যে বিকাশ থেকে নাহিদ বলছি, আপনার অ্যাকাউন্টটি এখনই বন্ধ হয়ে যাবে, আপনি যদি এটা চালু রাখতে চান তাহলে আমি যেভাবে যেভাবে বলি ওইভাবে করেন, এই এর সাথে ইয়ে যোগ করেন, এর সাথে ইয়ে বিয়োগ করেন, তার ফলে কি হবে, তার পিন নাম্বারটা সে পেয়ে যাবে। এই যে বিকাশ থেকে নাহিদ, সে পরিচয় দিচ্ছে বিকাশ অফিসের, আসলে সে বিকাশ অফিসে কর্মরত নয়। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, অর্থাৎ যে ব্যক্তি অপর ব্যক্তি বলে ভান করে বা পরিচয় দেয়, তাহলে সেটা হবে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা 416। আর এই অপরের রূপ ধারণপূর্বক প্রতারণার শাস্তি হচ্ছে 419। এমএসটি রিপা আক্তার, সে হচ্ছে আশা নামক একটা এনজিও থেকে একটা 20,000 টাকার একটা ঋণ নিয়েছিল, একটা লোন নিয়েছিল। সে মাসে সপ্তাহে 2,000 টাকা করে কিস্তি দেয়। এই সপ্তাহে প্রতি শুক্রবার সে কিস্তি দেয়, কিস্তি দিল। আকাশ নামক একটা লোক আছে, প্রায় 40 বছর বয়সী। সেই লোকটা এসে প্রতিদিন কিস্তি নিয়ে যায় প্রতি সপ্তাহে। এই সপ্তাহে সে আসেছিল, আকাশ নামক এক ব্যক্তি, ভদ্রলোক, মোটরসাইকেলে করে, একটা ডিসকভার মোটরসাইকেলে করে এসে 2,000 টাকা করে কিস্তি নিয়ে যায়। উনি কিস্তি নেয় প্রায় 12টার দিকে আসে প্রতি শুক্রবার, কিন্তু এই শুক্রবার দেশে আগামী শুক্রবার, হঠাৎ আজকে সেই আগামী শুক্রবার আজকে একটা নতুন লোক আসছে মোটরসাইকেলে করে এসে। সে বলতেছে যে আকাশ স্যারের তো বদলি হয়েছে, আমি নতুনে আসছি। কিন্তু আকাশ স্যার কিন্তু 12টার দিকে আসে প্রায়, কিন্তু এই লোকটা প্রায় 10টার দিকে চলে আসছে। কারণ ও তো জানে যে, বলছে আমি নতুন আসছি তো, তাই আমি সকাল সকাল একটু বের হয়েছি, আকাশ স্যারের বদলি হয়ে গেছে, আমি কিস্তি নিতে আসছি। তাহলে এই যে অপরের রূপ ধারণ করে, অর্থাৎ অপরের জায়গায় নিজেকে বসাইয়া রিপা আক্তারের কাছে এসে বলছে কিস্তি দেন, রিপা আক্তার সহজ সরল মনে কিস্তি দিয়ে দিল। কিন্তু এটা কি ফান্ডে জমা হবে? জমা হবে না। তাহলে এই লোকের শাস্তি হবে তাহলে 419 ধারা, কারণ উনি অপরের রূপ ধারণ করে বা অপরের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করে যদি কোনো প্রতারণা করে, তখন এটার সংজ্ঞা 416 আর শাস্তি হচ্ছে 419 ধারা। আমাদের দণ্ডবিধির 170 171 170-এ বলা হয়েছিল মিথ্যা ছদ্মবেশ ধারণ, সরকারি কর্মচারীর মিথ্যা ছদ্মবেশ ধারণ। অর্থাৎ একটা লোক সরকারি কর্মচারী না, মানে এই চাকরিটা সে করে না, চাকরিটা না করেও যদি সেই পরিচয় দেয়, সেই পরিচয় দিয়ে যদি কোনো
অর্থাৎ অপরাধ করার উদ্দেশ্যে যদি মিথ্যা ছদ্মবেশ ধারণ করে তাহলে তার শাস্তি 170। এবং যেহেতু সে অপরের রূপ ধারণ করছে অথবা অপরের জায়গায় অন্য একটা লোকের পদবীর জায়গায় নিজেকে বসাইয়ে অপরাধ করছে, তাহলে তার সাথে 419 ধারাও আসবে। তার সাথে 419 ধারাও আসবে। অর্থাৎ কোনো একটা অফিস থেকে ফোন দিল, বলল আমি খাদ্য অধিদপ্তরের একজন পরিদর্শক অথবা কোর্টের একজন কর্মকর্তা অথবা অন্য একজন বড় সরকারি কর্মচারী। এইভাবে যদি সে মিথ্যা ছদ্মবেশ ধারণ করে কোনো অপরাধ করে, অর্থাৎ আপনার সাথে যদি কোনো প্রতারণা করে, তখন এই 170-এর সাথে 419 ধারা আসবে। তাহলে প্রতারণাটা কি? আপনাকে ভুল বুঝাইয়া কোনো কিছু আদায় করবে, এটা প্রতারণা। সংজ্ঞা 415, শাস্তি 417। আবার 416, অপরের রূপ ধারণ করে যদি কেউ ওই কিস্তিওয়ালার মতো অপরের রূপ ধারণ করে যদি এসে কোনো প্রতারণা করে, তাহলে তার সংজ্ঞা 416, শাস্তি 419। এখন আপনাকে প্রশ্ন করা হইল, আপনারা যে ভুলটা করবেন, যে এক ব্যক্তি অপর এক ব্যক্তির রূপ ধারণ করে এসে অমুকের কাছ থেকে এইভাবে প্রতারণা করে চলে গিয়েছে, এক্ষেত্রে তার শাস্তি অথবা তার অপরাধ ব্যাখ্যা করুন, অথবা কত ধারায় মামলা হবে, অথবা তার অপরাধটা কি। তখন কিন্তু এই সংজ্ঞার ধারা কখনোই আপনারা দিবেন না। যেহেতু অমুক ব্যক্তি এই অপরের পরিচয় ধারণ করে এইভাবে প্রতারণা করেছে, তাহলে তার বিরুদ্ধে পেনাল কোড আইনের 419 ধারা মোতাবেক মামলা রুজু করা যাবে। কখনোই এই যে 416 যে সংজ্ঞা, এটা আপনারা কখনোই দিবেন না। মনে করেন চোরাই মাল পাওয়া গেল, তাহলে যেহেতু উক্ত ব্যক্তির নিকট উনি জেনে শুনেই চোরাই মাল ওনার কাছে পাওয়া গেছে, জেনে শুনেই গ্রহণ করছে, পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে পেনাল কোড আইনের 411 মোতাবেক মামলা রুজু করা যাবে। কখনোই সেখানে 410 ধারা দেবেন না, কারণ 410 ধারার সংজ্ঞা। পেনাল কোড মানে হচ্ছে শাস্তির বিধিবিধান, শাস্তির বিধিবিধান। আপনারা যত মামলা হয়, মামলার এফআইআর গুলো দেখবেন, সেখানে কোনো সংজ্ঞার ধারা পাবেন না। মামলার এফআইআরে কখনোই সংজ্ঞার ধারা পাবেন না, শাস্তির ধারা। পেনাল কোড মানে শাস্তির ধারা। তবে আপনি এটুকু লিখতে পারেন যে মনে করেন অপরের রূপ ধারণ করে প্রতারণা করছে, তাহলে উক্ত ব্যক্তি পেনাল কোড আইনের 416 ধারা মোতাবেক অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করেছে বলে গণ্য হবে, যার ফলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে 419 ধারা মোতাবেক মামলা রুজু করা যাবে। তারপর শেষে পেনাল কোড আইন, পেনাল কোড সটাইবেন 419 ধারা। ওখানে কিন্তু 416/419 দেওয়া যাবে না। সর্বশেষ ধারায় কখনোই সংজ্ঞার ধারা দেওয়া যাবে না, শুধুমাত্র শাস্তির ধারা। আপনি গর্ভাংশে অর্থাৎ ডিটেলস লিখলে তখন সংজ্ঞাটা উল্লেখ করে দিতে পারেন যে এই ধারা অনুযায়ী অপরাধ করছে, শাস্তি হবে এই ধারা। শেষের যে ধারাটা লিখবেন সেটা শুধুমাত্র শাস্তির ধারা। এই যে অনেকে কমেন্ট করছিলেন 410/411, এই সংজ্ঞার ধারা কখনো কেউ দিবেন না। তাহলে আমাদের সর্বশেষ ধারা 420 420 কথাটা আমরা অনেকে শুনছি। এই 420 ধারা এমন একটা ধারা, একজন আপনার কাছ থেকে প্রতারণা করছে আপনার সাথে এবং আপনার কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে, এই দুইটা কাজ যখন একসাথে সংগঠিত হবে তখন আসবে 420 ধারা। 415 প্রতারণার সংজ্ঞা,
417 প্রতারণার শাস্তি। এই যে 417 ধারায় যে শাস্তিটা, এখানে শুধু প্রতারণা হয়েছে কিন্তু কোনো লেনদেন হয় নাই। লেনদেন করার আগেই ধরা খাইছে। মনে করেন শোরুমে, একটা কাপড়ের শোরুমে, ইজি শোরুমে, বরিশালে ইজি শোরুমে ম্যাজিস্ট্রেট গিয়ে রেট দিয়েছে, দেখে যে পণ্যের যে দাম, অর্থাৎ পণ্যের যে ট্যাগ লাগানো ছিল তার উপরে আবার ট্যাগ লাগাইছে বেশি দাম বাড়াইয়া। তাহলে এটা কিন্তু এখনো বিক্রি হয় নাই। তা এই যে ট্যাগ লাগানো অবস্থায় ম্যাজিস্ট্রেট ধরে ফেলছে, তখন তাদের বিরুদ্ধে হবে মামলা হবে 417, খালি প্রতারণার শাস্তি। কিন্তু এই বেশি দাম দিয়ে কোনো একটা লোক যদি কিনে ফেলে এই শার্টটা অথবা প্যান্টটা, কেনার পরে যদি সেই লোক যদি মামলা করে, তখন কিন্তু শাস্তি হয়ে যাবে, মামলা হবে 420 ধারায়। কারণ এখানে অলরেডি লেনদেন হয়ে গেছে, তো নর্মাল প্রতারণা এবং 417 এবং 420 এই দুইটা বোঝার জন্য 417তে লেনদেন এখনো হয় নাই, শুধুমাত্র প্রতারণার উপকরণ দেখা যাচ্ছে, তখন 417। আর যখন এই লেনদেন হয়ে যাবে তখন আসবে 420, 420 ধারা। লেনদেন হইলে হয়ে যাবে 420 ধারা। তাই 420 ধারাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রতারণার বেশিরভাগ মামলা 420-এ হয়। প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে কোনো কিছু করা, প্রতারণাও হবে প্লাস সম্পত্তি সমর্পণ অর্থাৎ লেনদেনও হবে। শুধুমাত্র প্রতারণা হইলে 420 ধারা আসবে না। প্রতারণা হইল কিন্তু ভিকটিমের কাছ থেকে কোনো সম্পত্তি প্রতারক নিতে পারল না, অর্থাৎ একটা লোককে, একটা মেয়েকে প্রতারণার উদ্দেশ্যে ভুলভাল বুঝাইল, অথবা আপনি একটা জুতার দোকানে গেছেন, আপনাকে ভুলভাল বুঝাইলো এইটা নামি দামি ব্র্যান্ড, এই সেই, ঠিক আছে, আপনি এটা কেনেন খুব ভালো হবে, ঠিক আছে, এটা জলে ভিজাইলেও কিছু হবে না, আগুনে পোড়াইলেও এই জুতা নষ্ট হবে না, তারপরে এটা ছুরি দিয়ে কাটলেও কিছু হবে না, এই সেই, এভাবে প্রতারণা করলো। কেনার আগ পর্যন্ত, কেনার আগেই ধরা খাইলো যে এই জুতার যে দাম তার চেয়ে বেশি দামের ট্যাগ লাগানো। কেনার আগ পর্যন্ত ধরা খাইলে 417। কিন্তু আপনি যদি কিনে ফেলেন, সম্পত্তি সমর্পণ অর্থাৎ টাকা পয়সা লেনদেন করে ফেলেন, এরপরে এই মামলা হইলে হবে 420 ধারা। মনে করেন একজন আরেকজনকে বলছে তোরে আমি বিদেশ নিয়ে যাব, বিদেশ নেওয়ার কথা বলে তার কাছ থেকে 2 লাখ টাকা নিল। পরে এই 2 লাখ টাকা নিয়ে আর কোনো যোগাযোগ নাই, কি করলো, ওই লোক অন্য কোথাও পালাই গেল। তাহলে এই যে বিদেশ নেওয়ার জন্য বলেছিল প্রতারণার উদ্দেশ্যে, ভুল তথ্য দিয়েছিল, ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল এবং একই সাথে টাকাও নিয়েছে। তাহলে ভুল বুঝিয়ে বিদেশ নেওয়ার কথা বলে যদি টাকা পয়সা নেয়, তাহলে তার শাস্তি এই 420। আমাদের দেশে অনেকে আছে না, অনেক জায়গায় যে বিদেশ নেওয়ার কথা বলে টাকা পয়সা নেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই সব মামলা সব 420 হবে। আপনার কাছ থেকে কেউ টাকা ধার নিল, ধার নিয়ে যদি ফেরত না দেয় তাহলে কি হবে, তাহলে এই 420। বোঝা গেছে? মানুষকে ভুল বুঝাইয়া কোনো কিছু নেওয়ার নামই হচ্ছে প্রতারণা। এই ভুল বোঝানোটা অসাধু উদ্দেশ্যে হতে হবে, জেনে শুনে। তাহলে আরিয়ান শুভ্র খুবই টাকা পয়সাওয়ালা মানুষ, সে প্রায় মানুষকেই টাকা পয়সা ধার দিয়ে হেল্প করে। প্রায় সময় যখনই তার কাছে আপনি যাবেন টাকা পাবেন,
তার বালিশের নিচে টাকা থাকে, তার তোশকের নিচে টাকা থাকে, তার পকেটে টাকা থাকে, তার জুতার ভিতরে টাকা থাকে, তার মানিব্যাগে টাকা থাকে, এভরিহোয়ার। তার মোবাইলের পিছনে যে ব্যাক কভার তার মধ্যেও টাকা থাকে। যখনই আপনি তার কাছে যাবেন তখনই টাকা পাবেন। তাহলে আমিনুল হক শাকিল হঠাৎ একটু মানি ক্রাইসিসে পড়েছে, কিছু টাকা লাগবে। আরিয়ান শুভ্রর কাছে গিয়ে বলল, সুব্রত ভাই, আমার কিছু টাকা দরকার, আমাকে 5,000 টাকা দেন। সুব্রত বলছে, টাকা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কত টাকা লাগবে বলো। বলে, ভাই আমাকে 5,000 টাকা দেন। মাত্র 5,000? এত কম টাকা, মানে আরো লাগবে নাকি বলো। তখন সে কি করলো, 5,000 টাকা ধার দিল। এখন আপনি যখন কাউকে কোনো কিছু ধার দেন, ধরেন আপনার বিশাল এক অপরিচিত, কোনো দিন এই লোকটাকে চেনেন না, অপরিচিত একটা লোক যদি এসে টাকা চায়, আপনি কি দিবেন? দিবেন না। তাহলে আপনি তাকেই ধার দেন যাকে আপনি চেনেন, জানেন, বোঝেন, অর্থাৎ যার প্রতি আপনার বিশ্বাস আছে যে এই টাকা পয়সাটা ফেরত দেবে। আরিয়ান শুভ্র শাকিলকে চেনে, আমিনুলকে চেনে, সে তাকে 5,000 টাকা ধার দিল। কিন্তু এই আমিনুল সেই টাকা নেওয়ার পরে আর ফেরত দিচ্ছে না, কোনোভাবেই আদায় করা যাচ্ছে না। সে ঢাকা চলে গেছে, এখন তার খোঁজেই নাই। এই ক্ষেত্রে মামলাটা কত দাঁড়ায় হবে? এই ক্ষেত্রে এরকম টাকা পয়সা নিয়ে যদি ফেরত না দেয়, ওই যে বলেন না যে পাওনা টাকা কিভাবে উদ্ধার করতে হবে, কত ধারায় মামলা করতে হবে, আজকে আপনারা জেনে রাখেন, এখানে 2টা ধারা হবে পাওনা টাকা উদ্ধারের জন্য। 405 ধারায় আমরা পড়ছিলাম কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। তাহলে এই যে বিশ্বাস করে টাকা দিয়েছে, তো সেই বিশ্বাস আমিনুল ভঙ্গ করেছে, তাই 406 ধারা আসবে। আর এই টাকা পয়সা নিয়ে যেহেতু প্রতারণা করে পালিয়ে গেছে, তাহলে আসবে 420। তাই আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দেন বিশ্বাস করে, সে যদি সেই টাকা পয়সা ফেরত না দেয়, তখন তার বিরুদ্ধে মামলা হবে 406/420 অথবা 420/406। এখানে 420 ধারাটা আগে আনবেন। কেন? যেহেতু এটা একটা প্রতারণা হয়েছে, লেনদেন করে প্রতারণা হয়েছে, তাই মেইন ধারাটা হচ্ছে 420, আর একই সাথে বিশ্বাস ভঙ্গ হয়েছে, তার সাথে 406। তাই টাকা পয়সা ধার নিয়ে ফেরত না দিলে 420/406 ধারা। আশা করি বুঝতে পারছেন। নর্মাল প্রতারণার শাস্তি 417, এখানে লেনদেন এখনো হয় নাই। আর লেনদেন করে যখন প্রতারণা হবে, তখন 420 ধারা প্লাস 406 ধারা আপনারা দিয়ে দেবেন। এই পর্যন্ত কারো কোনো ধারায় সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলতে পারেন। কিছু বোঝা গেছে কিনা সবাই একবার শুধু একটু কমেন্ট করেন, এই পর্যন্ত 410 থেকে 420 বুঝতে পারছেন কিনা। এভাবে অল্প অল্প করে শিখতে হবে। ক্লাসে যেটুকু দেখেন পরে আবার বইয়ের সাথে মিলাবেন। দিনের বেলা আগামীকাল সারাদিনে রিভিশন দিবেন, 2-1 বার বোঝার চেষ্টা করবেন। এভাবে কিন্তু আমাদের, আপনি যত কিছুই পড়েন না কেন, আপনার আগে একটার পর একটা ধারা, কোন ধারায় কি কি আছে সব আগে মুখস্থ করতে হবে। এই যে হেডিং মুখস্থ করতে হবে, হেডিং মুখস্থ করতে হবে ভাই। কোন কোন ধারায় কি আছে, 10 ধারায় কি আছে, 11 ধারায়, 12 ধারায়, এরকম
এক থেকে একদম গুরুত্বপূর্ণ ধারাগুলো কোন ধারায় কি আছে এটা মুখস্থ করতে হবে, তারপর প্রশ্ন পড়তে হবে। অনেকেই আগে দেখবেন প্রশ্ন পড়ে, আর ভাই আপনি তো মেইন ধারাই জানেন না, আপনি প্রশ্ন পড়েন কেন? প্রশ্ন পড়লে কি হবে, আপনি যত প্রশ্ন পড়েন না কেন কমন প্রশ্ন আসবে না। তাহলে আপনার ধারা জানতে হবে। মেইন ধারা যদি আপনি জানেন তখন আপনি নিজে প্রশ্ন করতে পারবেন। এই যে আমি যে পড়াই, আমি তো কিছু দেখে পড়াই না, বা এই যে প্রশ্নগুলো আমি নিজে বানাই করতেছি, এটা তো কোনো গাইড দেখে করতেছি না, ইনস্ট্যান্ট আপনার মধ্যে চলে আসবে। এই চোরাই মাল নিয়ে আপনি এখন নিজে এটা প্রশ্ন করতে পারেন যে অমুক নামক ব্যক্তি অমুক জায়গায় চুরি করে সেই মালামাল তার আত্মীয়র বাসায় রেখে আসলো, এক্ষেত্রে আত্মীয় শাস্তি কত ধারায় এবং যে চুরি করছে তার শাস্তি কত ধারায়। নর্মালি সে যদি খোলা জায়গায় চুরি করে 379, বাসগৃহ থেকে চুরি করলে 380, সে যদি কেরানি বা চাকর হয় তার 381, এই তো। আর যে আত্মীয়র বাড়িতে রাখছে সে যদি জেনে শুনে রাখে তাহলে তার কাছে পাওয়া গেলে 411 ধারায় অপরাধ। আর নোট লিখবেন, তবে উক্ত ব্যক্তি যদি না জেনে চোরাই মালটা গ্রহণ করে, অর্থাৎ তার যদি জানা না থাকে উক্ত মালটি চোরাই মাল, তাহলে সে কি হবে, 411 অর্থাৎ অপরাধ থেকে রেহাই পাবে। এই তো প্রশ্ন। সো ইউ মাস্ট হ্যাভ টু নো এভরি সেকশন, প্রত্যেকটা ধারায় কি কি আছে। এরপরে যখন আমরা সেকেন্ড টাইম এই আইনগুলো রিভিশন দিয়ে প্রশ্ন পড়াবো, প্রশ্ন করব, তখন আপনার কাছে ইজি হয়ে যাবে, একদম ইজি। সবার কাছে অনুরোধ, মাসের বেতন পাইছেন সবাই একটু সম্মানী দেন প্লিজ। কেউ সম্মানী দিচ্ছেন না, এটা কিন্তু ভালো না, অনেক কষ্ট আছে। এইটুকু 200-300 টাকা, এটা কিন্তু কিছুই না, প্লিজ সবাই একটু সম্মানী দেওয়ার চেষ্টা করেন প্লিজ। আপনি যদি সম্মানী দেন তখন কিন্তু আপনার আরও আগ্রহ হবে এবং পড়ালেখার প্রতি আরও আগ্রহ হবে, আরও আকর্ষণ হবে এবং আরও আপনার প্রচেষ্টা বাড়বে। 1 মাস ক্লাস করে তারপরে 200-300 টাকার জন্য যদি আমার আবার বলা লাগে, এটা কিন্তু আমার কাছে লজ্জা লাগে, ঠিক আছে? আমার একটা পরিশ্রম আছে, আপনারা সম্মানী দিলে আমি একটু উৎসাহ পাই, ঠিক আছে? তখন কিন্তু পড়ানোর মান আরো ভালো হয়। চোরাই মাল 410, চোরাই মাল যার কাছে পাওয়া যাবে 411, ডাকাতির মাল যার কাছে পাওয়া যাবে 412। চোরাই ডাকাতির মালামাল যে অভ্যাসগতভাবে কেনা বেচা করবে 413। এই চোরাই মাল চুরি করার পর গোপন করার কাজে, হাইড করে রাখার কাজে যে সহায়তা করবে তার 414। নর্মাল প্রতারণার সংজ্ঞা 415, শাস্তি 417। আর টাকা পয়সা নিয়ে প্রতারণা করলে 420 ধারা। অপরের রূপ ধারণ করে যদি কেউ প্রতারণা করার চেষ্টা করে তাহলে তার সংজ্ঞা 416, শাস্তি হচ্ছে 419। সকলের জন্য একটা বিশেষ বার্তা হচ্ছে, এই আধুনিক সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনাদের ফেসবুক যখন চালাবেন তখন অনেক লোভনীয় অফার আসবে, বিভিন্ন প্রকারের অফার দেওয়া হবে, বিভিন্ন কিছু লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে কেউ ভুলেও ক্লিক করবেন না। গতকাল আমার হোয়াটসঅ্যাপে কি যেন কেমন একটা নাম্বার থেকে +614 এরকম নাম্বার থেকে কেমন যে একটা বিজ্ঞাপনের মতো একটা লিঙ্কের একটা মেসেজ আসছে। আমি ওইটার ভিতর ঢুকে লিঙ্কে ক্লিক করি নাই, দেখতেছি, আমি তো বুঝে ফেলছি, সাথে সাথে ওইটা ডিলিট দিয়ে দিয়েছি। তো কোনো ধরনের লোভনীয় অফার, লোভনীয় পেজ থেকে কোনো কিছু করলে বা লিঙ্ক শেয়ার করলে, ওই যে ঈদ উপলক্ষে এত জিবি ফ্রি, এইসব কোনো প্রকার লিঙ্কে কেউ ক্লিক করবেন না। আপনারা হয়তো সর্বশেষ খবরাখবর জানেন না, রাখেন না কোনো প্রকার। আধুনিক গত সপ্তাহে এরকম একটা মহিলাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, সে ক্লিক করার পরে, এই লিঙ্ক ক্লিক করার পরে মোবাইল অটোমেটিক সুইচ মানে মোবাইল স্ক্রিন অফ হয়ে গেছে, মোবাইল রিস্টার্টের মতো, খালি অপটিমাইজিং এরকম হচ্ছে অটোমেটিক। তার 1 ঘন্টা পরে সে দেখতেছে তার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের যে অ্যাপস লগ ইন করা ছিল
এই মোবাইলের পুরো নিয়ন্ত্রণ সেই হ্যাকারের হাতে চলে গেছে। সে ওই অ্যাপস থেকে টাকা উইথড্র করছে, কত 5 লাখ টাকার মতো সে 1 ঘন্টার মধ্যে উইথড্র হয়ে গেছে, নিয়ে নিয়েছে। শুধুমাত্র একটা লিঙ্কে ক্লিক করছে, তারপর মোবাইল দেখে মোবাইলে আলো নিভে গেছে অটোমেটিক, আবার একটু পর জ্বলে ওঠে। সো এনি টাইপস অফ লিঙ্ক ইউ শুড অ্যাভয়েড, এভরি টাইপস অফ লিঙ্ক। কোনো প্রকার লিঙ্কে ক্লিক করবেন না। লোভনীয় পেজ থেকে বিভিন্ন অফার দেবে, এটা আপনারা একদম স্কিপ করে যাবেন, ঠিক আছে? বর্তমান বাজারে যে জিনিসের দাম যেরকম, একটা নির্দিষ্ট দাম আছে না? মনে করেন এক হালি ডিমের দাম সর্বনিম্ন 40 টাকা। এখন আপনাকে যদি একটা পেজ থেকে দেওয়া হলো ডিমের হালি 20 টাকা, মসুরের ডালের কেজি 50 টাকা, একটা সয়াবিন তেল কত টাকা লিটার, 190 টাকা মনে করেন, সেখানে আপনাকে 105 টাকা লিটার, এরকম একটা পেজ থেকে অফার করলো। পেজে আপনি মেসেঞ্জারে ক্লিক করলেন, উনি বলবে কি কি লাগবে, আপনি অর্ডার করেন, আমরা আপনার বাসায় পৌঁছে দেব। এরপরে আপনি কি করলেন, অর্ডার দিলেন, তারপর ছোট একটা রিকোয়েস্ট করবে যে আপু বা ভাইয়া, আমরা তো এটা নিয়ে যাব আপনার বাসায়, আমাদের 500 টাকা একটা অ্যাডভান্স দিতে হবে, মাত্র 500 টাকা। এই 500 টাকা নেওয়ার পর আপনাকে ব্লক করে দেওয়া হবে। এটা কিন্তু একটা প্রতারণা। সো কোনো প্রকার লোভনীয় অফার, ফিশিং লিঙ্ক, যে কোনো কিছুতে আপনারা ক্লিক করবেন না, আপনার মোবাইলের নিয়ন্ত্রণ অন্য কোথাও চলে যাবে। আর ইয়ং জেনারেশন যারা আছেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া হবে একটা আননোন নাম্বার থেকে। ভিডিও কল দেওয়ার পরে একটা সুন্দরী রমণী পোশাক ছাড়া, উইদাউট পোশাক, একদম নুট অবস্থায় আপনার সামনে আসবে। তখন আপনি আপনি যদি গায়ে পোশাক থাকেন, তাও ওই ভিডিও থেকে আপনাকে এআই দিয়ে এডিট করে আপনাকে উলঙ্গ করে তার সাথে এই ভিডিও দেখানো হবে। তারপর সেই ভিডিও আপনাকে সেন্ড করা হবে যে এটা আমি অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেব, যদি এটা না হতে দাও তাহলে আমাকে এই অ্যাকাউন্টে এত টাকা পাঠাও। সেই রকম বিভিন্ন ধরনের সোশ্যাল অনলাইন ভিত্তিক যে প্রতারণাগুলো আছে, এগুলো থেকে সবাই সাবধানে থাকবে। কোনো প্রকার অনেক নাম্বার থেকে ফোন আসে, +6 +9 কত যেন ফোন, একদম ডাইরেক্ট ফোন, মানে ফোন আসে, কল আসে। এই কলগুলো আপনারা ধরবেন না, এগুলো সব ফিশিং লিঙ্ক। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু পড়বো প্লাস সচেতন থাকবো। উই হ্যাভ টু বি অ্যান এফিসিয়েন্ট অফিসার। আমাদের একজন স্মার্ট, এফিসিয়েন্ট, দক্ষ অফিসার হতে হবে। সো প্রতিটা টার্মস আমাদের বুঝতে হবে, প্রতিটা অপরাধের ধরন জানতে হবে, সমসাময়িক যে সমস্ত অপরাধ আছে সবগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তখন আপনি একজন দক্ষ অফিসার হতে পারবেন। আপনি অফিসার হয়ে গেলেন, তারপর আপনি যদি এইসব নর্মালি সে আটকে যান, তখন কিন্তু আপনার সুনাম থাকবে না। সো জানতে হবে, পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, প্রমোশন নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু সম্মানই দিয়ে দেন। আজকের মতো শুভরাত্রি।